আপনি কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞ বা কোনো ফুড নিয়ে যারা পড়াশোনা করেছেন বা নিউট্রিশিয়ান, তাদের কারোর কাছে এই চালের গুণাবলী যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে এক নাগাড়ে এই চাল কোনো মানুষ যদি 7 দিন খায় তার ক্যান্সার ইনগ্রিডিয়েন্ট তার শরীরের মধ্যে জন্ম নেবে। তাহলে যে মিল মালিকরা আজকে বিদেশ থেকে সেই মেশিন নিয়ে এসে তাদের মিলে বসিয়ে অরিজিনাল চালের সঙ্গে ওই চাল মিশিয়ে বা ওই চাল দিয়ে প্যাকেটজাত করে ওই চালকে বাজারে পৌঁছিয়েছে, সেই মিল মালিক, সেই কাস্টমস অফিসার যে এইটাকে পাস করিয়েছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী যে ওই কাস্টমসের মাথায় বসে আছে, সেও পর্যন্ত যে ঘুষ খায়নি তারও প্রমাণ কি আছে ইডির কাছে? কাস্টমস তার ট্যাক্সটা দেখে, কিন্তু সেই মেশিনের ইনগ্রিডিয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু চেক করা হয়। কেন সেখানে কাস্টমস সেখানে ছেড়ে দিয়েছে? এত লাফালাফি করছে যে রাজ্য সরকারের এত লোক ঘুষখোর, এত লোক চিটিংবাজ। হ্যাঁ, রাজ্য সরকারের লোক ঘুষখোর, রাজ্য সরকারের লোক চিটিংবাজ, তারা সাধারণ মানুষকে মৃত্যুমুখে টেলে দিচ্ছে। ওই চালের ব্যবসার সঙ্গে তারা যুক্ত, ফুলে পেঁপে উঠেছে, সেই টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। যে চাল তারা মানুষকে খাওয়াচ্ছে তাদের কাছ থেকে পয়সা নিয়ে সেই টাকায় তারা পূর্তি করছে, মানুষকে মৃত্যুমুখে টেলে দিয়ে। এই হচ্ছে তাদের ক্যারেক্টার, এবং এদের নেতা হচ্ছে ওই ভাইপো। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন এবং তার ঘনিষ্ঠ 2 জন গ্রেপ্তার হয়েছেন, এবং আরও এক নাম উঠে আসছে বারিক বিশ্বাস। এই নিয়ে আজকে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে। শ্রমিকদা, তাহলে কি খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি এ কি মানে জট খুলছে পরপর? হ্যাঁ, আস্তে আস্তে তো জট খুলছেই। তার কারণ হচ্ছে, দেখুন, আমি আপনাদের আগেও এটা বলেছিলাম যে কোনো তদন্তে একটু সময় যে কোনো সংস্থাকেই দিতে হবে, সেটা ইডি হোক, সিবিআই হোক বা অন্য কোনো সংস্থা হোক। জট যে খুলবে এটা জানার কথাই ছিল, কারণ এই যে দুর্নীতিগুলো কখনো একজনের পক্ষে করা সম্ভব নয়। একটা পুরো চেন এখানে কাজ করে। ধরুন, টাকাটা একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, সেখান থেকে বিদেশে কোনো অ্যাকাউন্টে বা বৈদেশিক কোনো ব্যাংকে ট্রান্সফার করা হয়, এবং সেইখানেও দেখা যাবে যে অ্যাকাউন্টসগুলো রয়েছে সেগুলো হয় ভুয়ো নামে আছে বা এখানকার কোনো লোকের নামে আছে। তাহলে এইগুলো খুঁজে বার করতে, কারণ সবাই তো খুব ভদ্র আর ভালো, যারাই যান আপনারা দেখতেই পেয়েছেন যে ইডি সিবিআই নোটিশ পেয়েও অনেকে যান না, অনেকে বিভিন্ন রকম আইনি টালাবাহানা দেখান। সুতরাং তাদেরকেও এইগুলো বার করতে বা সামনাসামনি বসিয়ে জেরা করতে একটু সময় লাগে, সেই সময়টা লাগছিল। আজকে দেখুন পরপর দুর্নীতির পর্দাগুলো উঠছে, কিন্তু আপনার প্রশ্নটার মধ্যে আমি একটা জিনিস আপনাকে কিন্তু বলবো, যে ধরুন আজকে দুবাই যোগ পাওয়া যাচ্ছে, তাহলে দুবাইটা একটা বিদেশে, এই দুবাই যোগ কিন্তু আমাদের ভাইপো, মানে যিনি সোকল্ড ভাইপো আর কি, তারও বিভিন্ন সময় তার দুবাই যোগ পাওয়া গেছে, এবং তার ওয়াইফকে নিয়ে দুবাই থেকে আসার সময় এয়ারপোর্টে সেও মানে প্রিভিয়াস ঘটনা আর কি হয়েছিল সেটা আজকে কিন্তু সারা ভারতবাসী জানে। সুতরাং একদিক থেকে চেনটা গিয়ে মিলে যাচ্ছে যে সেই দুবাইতেই আবার সেই টাকা মানে গেছে, এবং বিভিন্ন নেতারা, বিভিন্ন আমলারা অফ দ্য রেকর্ড তারা বলেছেন, এবং পুলিশও বলেছে যে টাকা কিন্তু মেন টাকা যেত কিন্তু কালীঘাটে, বা সেই কালীঘাটে আমি তো যদি এখন মুখ্যমন্ত্রীর কথা নাও ধরি, তাহলে ভাইপোর কাছে যে টাকা যেত এটা বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার। লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমেও যে টাকা বিদেশে ট্রান্সফার করা হয়েছে সেটাও হাইকোর্টের তথ্য উঠে এসেছে। সুতরাং মানে একটা করে যে তার যে কুকীর্তি বা তার যে মানে কত যে তিনি পরিশ্রম করেছেন মানে একটা বড় পোস্টে থেকে, সেই ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা তাদের মতন করে কাজ করছেন, একটা করে জট উঠছে, এটাই বলতে পারে। শ্রমিকদা, বারবার আপনাকে আমি জিজ্ঞেস করি যে মাথা কে, তাহলে কি মাথা এই দুবাইয়ের সঙ্গেই মানে মেনলি যুক্ত থাকছে? দেখুন, এইখানটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। অবশ্যই দুবাইয়ের সঙ্গে যুক্ত থাকছে। দুবাই ছাড়াও আমার মনে হয় আরও বিদেশের বিভিন্ন দেশের মানে সেই যোগও রয়েছে, কারণ চীন থেকে আপনারা দেখেছেন যে একটা খবর পাওয়া গেছে যে চীন থেকে ওই চাল তৈরির মেশিন, নকল চাল তৈরির মেশিন আসতো, তাহলে যেটা খেয়ে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এরা মানুষের ভোট নিয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের আবেগকে নিজের পকেটে পুরে জনগণকে
চিটিংবাজি করে একটা মারণ রোগের দিকে ঠেলে দিয়ে সেখান থেকেও ইনকাম করছে, তাহলে কতখানি নিচে এরা নামতে পারে এইটাও বিচার করে দেখা দরকার। যারা তদন্তকারী সংস্থা বা কোর্টে যে বিচার চলছে এই দিকটাও ভাবা দরকার, যে ওই চালকল থেকে, যে চালকল থেকে ওই চাল বেরিয়েছে, যে এলাকার মানুষরা ওটা খেয়েছেন, সেই এলাকার মানুষ আজকে কতখানি বিপদে রয়েছেন, সেই এলাকার মানুষের তাদের বাচ্চারা কতখানি বিপদে রয়েছে, ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এই সমস্ত লোকের আমার তো মনে হয় ফ্রিলি ঘোরাই উচিত না, এদেরকে সরাসরি জেলে ভরে দেওয়া উচিত এবং কোনোদিনও এদের বেল হওয়া উচিত নয়, কাস্টোডিয়াল ট্রায়াল হওয়া উচিত। যদি কেউ নির্দোষ হয় সে বেরোবে। আর তবে দেখুন, এই মাথার প্রসঙ্গে যদি আপনি আসেন, একটা জিনিস কিন্তু হাজার চেষ্টা করেও এড়িয়ে যেতে পারবেন না, সেইটা হচ্ছে যে কেন্দ্রীয় যোগ, কেন্দ্রীয় মন্ত্রিসভার যোগ বা কেন্দ্রীয় সরকারের লোকজনের যোগ। দেখুন, দুবাইতে যদি টাকা ট্রান্সফার করতে হয়, দুবাই থেকে যদি কাউকে আসতে হয়, দুবাইতে যদি কোনো জিনিস ট্রান্সফার করতে হয়, বিদেশ থেকে কোনো জিনিস অর্ডার দিয়ে যদি আমার দেশে আনাতে হয়, কাস্টমস ডিপার্টমেন্টটা কার হাতে রয়েছে? এটা সবাই জানে, এটা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট। তাহলে কাস্টমস ডিপার্টমেন্টের যারা প্রতিনিধি, যারা অফিসার, তারাও কি তাহলে ঘুষ খেয়ে পুরো জিনিসটাকে তাদেরকে হেল্প করেছিল? না, তাদের নলেজেই কিছু আসেনি। তাহলে তাদেরকেও কেন ইডি ধরছে না? এইখানেই রাজনীতির প্রশ্নটা চলে আসছে। সেখানেই তো তাহলে গাফিলতির প্রশ্ন আসবে। হ্যাঁ, গাফিলতি এবং রাজনীতি, গাফিলতি নয়, তারা জানে এরা জড়িত। যে বিদেশি যে যোগ, এই বিদেশি যোগের ক্ষেত্রে যেরকম আমার রাজ্যের লোকরা জড়িত, মন্ত্রীরা জড়িত, বিভিন্ন মন্ত্রীদের সব আমলারা জড়িত, মন্ত্রীদের সব সময় ছত্র ছায়ায় যারা ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায়, আজকে তাদের নাম উঠে আসছে। সে বারিক বিশ্বাসী হোক, আনিসুর রহমানই হোক, বা আরও অন্যান্য এলেভেলে কেউ হোক। সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে তাহলে কেন্দ্রীয় সরকার তারা কি নিজের দায় এড়াতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের কাছেই রাখছি, যে কেন্দ্রীয় সরকার আজকে কেন্দ্রের নির্দেশে তদন্ত হচ্ছে, কোর্ট মনিটরাইজ তদন্ত হচ্ছে, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সে ইডি হোক, কিছু ক্ষেত্রে সিবিআই হয়ে আছে। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন, সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে, তারা তো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে, তারা অন্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে, তারা নিশ্চয়ই কোনো দলগত তদন্ত করবে না বা কোনো রাজনৈতিক অঙ্গুলি হেলনে তদন্ত করবে না। কিন্তু এই তদন্তের মধ্যেও কোনো না কোনোভাবে যেন রাজনীতির ছায়া আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? দেখুন, আপনি আজকে এটা সংবাদ মাধ্যমের সামনে মানে দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে যে চীন থেকে মানে ওই প্লাস্টিকের নকল চালের মেশিন চীন থেকে আপনার হচ্ছে এই দেশে আনা হয়েছে। আপনি কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞ বা কোনো ফুড নিয়ে যারা পড়াশোনা করেছেন বা নিউট্রিশিয়ান, তাদের কারোর কাছে এই চালের গুণাবলী যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে এক নাগাড়ে এই চাল কোনো মানুষ যদি 7 দিন খায়, তার ক্যান্সার ইনগ্রিডিয়েন্ট তার শরীরের মধ্যে জন্ম নেবে, এমনকি সে মৃত্যু মুখেও পতিত হতে পারে যদি দেখা যায় একটা লম্বা সময় ধরে সে এই ফ্রুটসগুলো সে অ্যাবজর্ব করছে। তাহলে যে মিল মালিকরা আজকে বিদেশ থেকে সেই মেশিন নিয়ে এসে তাদের মিলে বসিয়ে অরিজিনাল চালের সঙ্গে ওই চাল মিশিয়ে বা ওই চাল দিয়ে প্যাকেটজাত করে ওই চালকে বাজারে পৌঁছিয়েছে, এবং যারা ওই চাল কিনে খেয়ে আজকে তাদের শারীরিকভাবে সমস্যা বা আজকে মানুষ ওই চাল খাওয়ার ফলে যারা আজকে মানুষ মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, সেই মিল মালিক, সেই কাস্টমস অফিসার যে এইটাকে পাস করিয়েছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী যে ওই কাস্টমসের মাথায় বসে আছে, সেও পর্যন্ত যে ঘুষ খায়নি তারও প্রমাণ কি আছে ইডির কাছে? সমস্ত জায়গায় ঘুষ দিয়ে তবেই কিন্তু একটা রকম জালি মেশিনকে এই দেশে ঢোকানো হয়। যে কোনো জিনিসে কাস্টমস তার ট্যাক্সটা দেখে, কিন্তু সেই মেশিনের ইনগ্রিডিয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু চেক করা হয়। কেন সেখানে কাস্টমস সেখানে ছেড়ে দিয়েছে? কেন তা? এবং সবথেকে বড় ব্যাপার, আজ পর্যন্ত এই প্রশ্নটাকেও তোলেনি। আমার বক্তব্য হচ্ছে যে যখন ওই রুজিরা ব্যানার্জিকে ধরা হয়েছিল, বিদেশ থেকে সোনা নিয়ে আসার কথার জন্য
ফাইন করে বা কোনো একটা লঘুদণ্ডে বা যখন তারা ওপর থেকে ফোন পায় কিছু একটা ব্যাপার, সেই জায়গাটা কিন্তু আজও সংবাদ মাধ্যম দেখায়নি কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা আবার বিভিন্ন কোর্টে চ্যালেঞ্জও করেছিলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ ওই রকম সোনা নিয়ে আসার জন্য সাধারণ মানুষ ধরা পড়তো, কাস্টমস কিন্তু তাকে জেলে ঢুকিয়ে দিত। সে প্রভাবশালী বলে আজকে তার কিছু হয়নি। তাহলে প্রভাবশালী তত্ত্বটা কেন খাটবে, কেন খাটবে? তাহলে সাধারণ মানুষের ভোটে যারা সেইখানে গেছে তারা প্রভাবশালী, এবং তাদের জন্য আজকে তাহলে কেন্দ্র রাজ্য সেটিং, কাস্টমস ডিপার্টমেন্ট তারা কি তাদের দায় এড়িয়ে যেতে পারে? তাহলে আজকে যে বিজেপি এত লাফালাফি করছে যে রাজ্য সরকারের এত লোক ঘুষখোর, এত লোক চিটিংবাজ, হ্যাঁ রাজ্য সরকারের লোক ঘুষখোর, রাজ্য সরকারের লোক চিটিংবাজ, তারা সাধারণ মানুষকে মৃত্যুমুখে টেলে দিচ্ছে, ওই চালের ব্যবসার সঙ্গে তারা যুক্ত, ফুলে পেঁপে উঠেছে, সেই টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। যে চাল তারা মানুষকে খাওয়াচ্ছে তাদের কাছ থেকে পয়সা নিয়ে সেই টাকায় তারা পূর্তি করছে, মানুষকে মৃত্যুমুখে টেলে দিয়ে। এই হচ্ছে তাদের ক্যারেক্টার, এবং এদের নেতা হচ্ছে ওই ভাইপো। এদের তো জেলে থাকা উচিত। পাশাপাশি যে দপ্তরগুলোর মাধ্যমে এই টাকা ট্রান্সফার হয়েছে, যে কেন্দ্রীয় সংস্থার দপ্তর বা কেন্দ্রীয় সরকারের দপ্তর, তাদের লোকগুলোকেও কেন ইডি সিবিআই অ্যারেস্ট করবে না? কেন তাদেরকে জেলে পাঠানো হবে না? এই প্রশ্ন আমার কাছে। আপনি পারলে কোনো বিজেপি নেতাকে এই প্রশ্নটা করুন, তার সে কি উত্তর দেয় আমি দেখতে চাই। বিরোধী দল নেতাকে দরকার হলে করুন। সেখানেও কি প্রভাবশালী তকমাটা কাজ 100 বার আছে, 100 বার আছে। সেইখানেই তো ওয়াশিং মেশিন তত্ত্ব চলে আসছে। তাহলে আমি বলবো, আমাদের মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলছেন যে তুমি যতই দুর্নীতি করো, যাই করো, এই সাইডে থাকলে তোমার নামে ইডি সিবিআই, যখনই তুমি ওই দিকে চলে গেলে আর কিছু নেই। তাপস রায়ের বাড়িতে যখনই রেড হলো তিনি ওই দিকে চলে গেলেন, আজকে সব রেড বন্ধ হয়ে গেল। আরও আপনারা দেখবেন, এই যে শোভনদেব চট্টোপাধ্যায়, যখন তিনি প্রবলেমে পড়েছিলেন, যখন তিনি অসুবিধায় পড়েছিলেন, বিজেপির দিকে চলে গেছিলেন। মুকুল রায়েরও তাই। এই শুভেন্দু অধিকারী যখন দেখলো নারদা মামলায় নাম জড়িয়ে গেছে, সে ওই দিকে চলে গেল। এরা কি মানুষের ভালো করার জন্য করে, না শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য রাজনীতিটা করে? এটা আমার জানার দরকার। তাহলে জনগণ এদের যে ভোট দেয়, এদের যে নাটক সারা বছর ধরে এরা যে বিভিন্ন মঞ্চে মিটিংয়ে লক্ষ লক্ষ লোক ডেকে যে নাটকবাজিগুলো করে, আদৌ কি তারা মন থেকে রাজনীতি করে, জনগণের জন্য কোনো কাজ করে? যদি আজকে ইডি বা সিবিআই সেই লোকটিকে ধরছে, সেই লোকটির কাছে যাচ্ছে, সেই মিলে যাচ্ছে ইডির লোকজন যেখান থেকে এই সমস্ত চালগুলো সাপ্লাই করা হয়েছে, যে লোকগুলো বাড়িতে টাকা জমিয়ে রেখেছে, কিন্তু যে লোকগুলো ওই টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, যে সংস্থাগুলোর মাধ্যমে ওই টাকা পাচারে সাহায্য করা হয়েছে, সেই কেন্দ্রীয় সরকারের সেই সমস্ত অফিসারগুলো, তারা কেন ধরা পড়বে না? তাদের রিক্রুটমেন্ট অথরিটি কেন ধরা পড়বে না? তাদের তারা যে মন্ত্রিত্বর আন্ডারে, সেই মন্ত্রী কেন জেল হবে না? আমি আইনের ভাষা বুঝি, আইনত তারাও অপরাধী, এরাও অপরাধী। আমি তাই মনে করি ইডি সিবিআইকে অবশ্যই ব্যবহার করা উচিত, কিন্তু রাজনৈতিক স্বার্থে নয়। তাহলে কিন্তু কি হবে, আজকেই যে একদিক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, জানবেন কেউই আমাদের দেশে কেউই স্ট্যাটিক নয়। বিজেপি যদি ভেবে থাকে যে বিজেপি আরও 20 বছর রাজত্ব করবে, না, এই বছরে বিজেপির সিট যা কমেছে, পরের 5 বছর পর বিজেপির কিন্তু সেন্ট্রালে ক্ষমতা ধরে রাখা কঠিন। সেখানে যদি অন্য কোনো দল আসে, তাহলে এই তদন্তগুলো তখন হবে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে জনগণের জন্য কারোর কোনো ভাবনা নেই, অথচ জনগণেরই ভোট নিয়ে তারা নির্বাচিত হয়েছেন। এই ধরনের একটা নপুংসক কি বলবো কনস্টিটিউশন যদি থাকে, তাহলে আমরা শুধু দেখে যাব যে নেতারা আমাদের সঙ্গে চিটিংবাজি করবে, ধাপ্পাবাজি করবে, সামনে এসে নাটকবাজিও করবে, কারণ ভোটের সময় ভোটটা তাদের চাই। অথচ অন্য সময় তারা জনগণকে পিষে মারতেও চিন্তা করবে না, জনগণকে ক্যান্সারের দিকে ঠেলে দিতেও চিন্তা করবে না। জনগণের সাধারণ মানুষের বাচ্চারা, ওই চাল খেলে বাচ্চারা মারা যেতে পারে, ডক্টরস রিপোর্ট আছে, আমি আপনাকে রিপোর্ট দেখিয়ে দেবো। হুয়ের রিপোর্ট আছে, ওই চাল কেউ যদি 1 মাস খায় তার ক্যান্সার অবধারিত হবেই। শ্রমিকদা, এখানেই তো প্রশ্ন, বাজারে তো এই যে মেশিন দিয়ে চাল বেরিয়েছে, সেই চাল তো বাজারেও এখন অ্যাভেলেবেল। তাহলে যদি সাধারণ মানুষ কি করে জানবে বা চিনবে, তাহলে তো ক্যান্সারের মতো মরণ। হ্যাঁ, সেটাকে ডেকে আনছে কেন্দ্রীয় সরকার, কারণ কেন্দ্রীয় সরকারের কাস্টমসকে ফাঁকি দিয়েই সেই মেশিনটা এসেছে।
কেন্দ্রীয় সরকারও সমানভাবে দায়ী জনগণকে মেরে ফেলার জন্য, কেন হবে না? দেশের আইন সবার জন্য কেন সমান হবে না? তাহলে ইডি সিবিআই এর যদি ক্ষমতা থাকে সেই মন্ত্রীটাকেও তাহলে গিয়ে তারা নোটিশ পাঠাক যে তোমার অধীনে থাকা কাস্টমস কিভাবে জাল একটা মেশিন দেশের মধ্যে ঢুকিয়ে সেইখান দিয়ে চাল বিক্রি করে সারা রাজ্যের লোককে ক্যান্সারের মতো মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। সেই চাল তো বাজেয়াপ্ত করা সেই ইডি সিবিআই এর অফিসারের ক্ষমতা আমি বুঝবো। এইখানেই হচ্ছে রাজনীতির শিকার ইডি সিবিআই। এই জন্য ইডি সিবিআই যতই তদন্ত করছে কোনো তদন্তে শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না। কি হয়েছে নারদা তদন্তে, কি হয়েছে সারদা তদন্তে? আমি তো নারদা মামলা নিজে করেছিলাম 2015 সালে, আমি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলাম। আজ পর্যন্ত সিবিআই অর্ডার কোর্ট থেকে 3 থেকে 4 বার হয়েছে, ফরেন্সিক ল্যাবে পরীক্ষা হয়েছে, কার ভিডিও চলেছে কার ভিডিও চলেনি সমস্ত রিপোর্টস কোর্টের কাছে আছে। সেই রিপোর্টের কপি আমাদের কাছেও রয়েছে। আমরা বহুবার মেনশন করেছি সিবিআই এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট দিতে পারেনি সারদা মামলায়, এখনো পর্যন্ত কোনো ফাইনাল রেজাল্ট দেখাতে পারেনি নারদা মামলায়। তাহলে সিবিআই তো একটা সেই খাঁচাবন্দি তোতা সুপ্রিম কোর্ট বলেছিল। কি করছে সিবিআই দেখিয়ে? কেন্দ্রীয় সরকার শুধু নাটক করছে মানুষের সাথে, মানুষের জন্য। আরে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জনগণের চাকর নয়? মুখ্যমন্ত্রীও জনগণের চাকর, প্রধানমন্ত্রীও জনগণের চাকর। জনগণের ভোট ছাড়া তুই প্রধানমন্ত্রী হতে পারবে? জনগণের ভোট ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবে? কাস্টমসের যে মিনিস্টার জনগণের ভোট ছাড়া হতে পারবে? তা সেই মিনিস্টারেরই অফিস যখন এই চাল বাজারজাত করছে, তাহলে সেই মিনিস্টারের দায় বর্তাচ্ছে না? সেই মিনিস্টারও তো তাহলে মানুষ মারার কলে জড়িত। কেন এইভাবে বিচার করা হবে না দেশের মানুষের স্বার্থে? কেন বিচার স্বচ্ছ এবং সুসংগঠিত হবে না? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।